আসসালামু আলাইকুম। আজ দুপুর থেকে মানে আমার কাছে প্রথম খবরটা এসেছে 12টার দিকে। দুপুর থেকে একটা খবর বেশ আলোচনায় এসে গেছে। আমি আসলে অপেক্ষা করছিলাম যে মানিক মে এভিনিউতে যে আপনার জুলাইয়ের যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে, প্রধান উপদেষ্টা সেটা প্রকাশ করবেন, সেটার ওই অনুষ্ঠানের আয়োজন, ওই অনুষ্ঠানে কত লোক হয়েছে, এগুলোর ব্যাপারে আমার একটু কৌতূহল ছিল। সেগুলো আমি দেখার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় আমার একজন সিনিয়র বন্ধু ফোন করে বললেন, সিনিয়র বন্ধু মানে একজন সিনিয়র সাংবাদিক বন্ধু আর কি, তিনি আমাকে ফোন করে বললেন যে আপনার জানেন না কি খবর? আমি কী? আপনাকে বললেন যে কক্সবাজারে তো পিটার হাসের সঙ্গে এনসিপির 4 জন শীর্ষ পর্যায়ের নেতা দেখা করতে গেছেন। তা আমি না খবরটা শুনে একটু অবাক হয়েছি যে এনসিপির নেতারা আজকে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেদিন ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে, প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করবেন, এই সময় সেই অনুষ্ঠান স্থলে না থেকে কক্সবাজার যাবেন, এটা কি হয়? আমার মনে আরও একটা প্রশ্ন জাগলো, যদি পিটার হাসটা এখন নেই, পিটার হাসটা আমাদের এখানে কেউ না, একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, তারপরেও এখন উনি যদি আসেন তো তার সঙ্গে দেখা করার জন্য কক্সবাজার কেন যেতে হবে? আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি। এরই মধ্যে দেখলাম বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে এই নিউজটা এলো, পত্রপত্রিকাতেও পেলাম, সোশ্যাল মিডিয়াতে তো এলোই, ওটা তো বলে রাখার কোনো অপেক্ষা রাখে না। আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটা প্রশ্ন করেছি যে এই সময়ে ওখানে বৈঠক কেন? কিছুক্ষণ পর দেখলাম যে তারা একটা মানে আপনার একজন নেতা, তার মধ্যে 4 জন নেতা গিয়েছেন। সেই 4 জন হলো হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। এই 4 জনই মোটামুটি শীর্ষস্থানীয় নেতা। তবে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য দৈনিক যুগান্তরে এই নিউজটি এসেছে। উনি বলছেন যে ওনারা কারোর সঙ্গে দেখা করতে বা বৈঠক করতে আসেননি, হুট করে ঘুরতে চলে গিয়েছিলেন, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলেন, অতএব ভাবলেন জাস্ট একটু সাগর পাড়ে ঘুরে আসি। এই ধারণা থেকে তারা ঢাকা থেকে প্লেনে করে 11:30টায় কক্সবাজার নেমেছেন। ওখানে সাগর পাড়ে ঘোরাঘুরি করবেন এবং ওখানে একটা হোটেলে থাকবেন। যে হোটেলটায় থাকবেন সেটা হলো কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল, রয়্যাল টিউলিপ নামে পরিচিত। আসলে হোটেল হলো সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। বাড়ি ময়মনসিংহে, আমার এলাকার বাড়ি। এই মালিকের ছোটো ভাই আবার ময়মনসিংহের একসময় মেয়রও ছিলেন আওয়ামী লীগ আমলে। এই ভদ্রলোক, যাই হোক, এটা নিয়ে অন্য ওই আলোচনায় যাই না। এই এক্সপেন্সিভ হোটেলে ওনারা গিয়েছেন, জাস্ট ভাবলেন যে একটু ঘুরে আসি, মানে একটু ঘুরে আসি বলে প্লেনে উঠলেন, কক্সবাজার গেলেন। এই হোটেল, যে হোটেলের কথা বললাম, আপনি যদি অনলাইনে জানতে দেখবেন এই হোটেলের পার নাইট ভাড়া হলো 18,000 টাকার একটু বেশি। হয়তো ওনারা কম টম কিছু পাবেন, সেটাও 15,000 টাকার একটু বেশি। এক রাতের ভাড়া, এক দিনের ভাড়া প্রতি রুমে। ওনারা 4 জন গিয়েছেন, 4 জনের 4টা রুমে নেবেন। আপনি যেহেতু একজন নারী আছেন, তো জাস্ট ঘুরে আসি বলে যাবেন, আবার বিকেলে ফিরবেন। 3:30 নাকি ওখান থেকে ফ্লাইট, শুনেছি এরকম আর কি, যা দেখলাম মিডিয়াতেও দেখলাম। তো জাস্ট ঘুরে আসার পেছনে ওনারা এতটা ব্যয় করতে পারেন। এদের মধ্যে অনেকে ধনী মানুষ নিশ্চিত, তাহলে তো এত হবে না। আমরা তো সার্জিস আলমের ব্যাপারটা জেনেছি, উনি তো বলেছেন ওনার পূর্বপুরুষ নাকি জমিদার ছিলেন, সেটাও তো ওনার মুখে শুনেছি। আবার আন্দোলনের সময় অন্য দৃশ্য দেখেছি। যাক, সে আলোচনায় আর না যাই, আমি বরং অন্য কথা বলি। আসলে কি ওখানে পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? যুগান্তরে যে রিপোর্টটা আমি পড়লাম, সেই সাংবাদিক ওই হোটেলের মালিক পক্ষের সঙ্গে মালিক পক্ষ মানে 2 জন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন। একজন কর্মচারী বলেছেন যে এখানে পিটার হাস আসছে কিনা আমি জানি না, তবে পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে। এখন এটার কি অর্থ আমি বলতে পারবো না, উনি নিজেও নিশ্চিত না যে উনি পিটার হাস কিনা। আবার অন্য একজন টিউলিপের আরেকজন কর্মকর্তা বলছেন যে পিটার হাস সম্ভবত এখনও হোটেলে আসেননি, কিংবা এখনও নেই, এখানে নেই, মানে এখনও আসেননি, মানে পরে আসতে পারেন, হতে পারে, আমি বলতে পারবো না। এখন প্রশ্ন হলো, এগুলি হোক, আমার কোনো ব্যাপার না। কে কার সঙ্গে মিটিং করবে না করবে না তার রাজনীতি, তার পলিটিক্যাল পার্টির ব্যাপার। কেন মিটিং করবে এই আলোচনাও আপনি করতে পারেন। যে যদি ধরে নেই যে পিটার হাস, ধরে নেই মিটিং হবে, তাহলে প্রশ্ন তো উঠবেই, পিটার হাসের সঙ্গে ওদের কিসের মিটিং? কী করবেন মিটিং করে? পিটার হাস, হয়তো অনেকে মনে করেন যে হাসিনার বিদায়ের পিছনে পিটার হাসের একটা ভূমিকা আছে, কারণ ওই সময় ওই সময় ছিলেন, মানে আপনার এখানকার অ্যাম্বাসেডার ছিলেন। তো এখন
হাসিনার বিদায়ের জন্য যেন ভূমিকা থেকে থাকে, তো বিদায় করতে ইউনূসকে এনেছেন। এখন কি আপনারা ইউনূসকে বিদায় করবেন, নাকি ইউনূসকে আরও বেশি দিন কীভাবে রাখা যায় সে আলোচনা করবেন? বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না। যদি ইউনূসকে আরও বেশি দিন রাখতে হয় তাহলে এই এনসিপির লিডারদের সঙ্গে আলাপ করার কী দরকার? এটা তো টেলিফোনেও করা যায়। তো এই বিষয়গুলো আসলে কিন্তু কনফিউজিং, কিন্তু এইগুলি কোনোটাই আমার জানার ব্যাপার না, কোনোটা নিয়েই আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো যে ওনাদের এই সময়ে সেখানে যাওয়া নিয়ে, ওনারা কেন গেলেন এই সময়ে? দেখুন, এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, এই জুলাই বিপ্লবের, জুলাই আন্দোলনে যাই বলে না, এর ঘোষণাপত্র প্রকাশের জন্য সবচেয়ে উদ্গ্রীব যে ব্যক্তিগুলো, সেগুলো কিন্তু এই চারজন। গত ডিসেম্বরে এটা ঘোষণা করার কথা ছিল। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন নাও অর নেভার। গত 31শে ডিসেম্বর উনি ওই দিনই এটা ঘোষণা করবেন। তারপরে ওরা হাতে পায়ে ধরে বলছে রাখো বাবা, থামো, পরে আমরা করছি। 15 দিনের কথা বলেছেন, 15 দিনের কথা বলে 8 মাসের মাথায় এসে সরকার সেটা আবার ঘোষণা করছেন। এই ঘোষণার সময় তারা মানিক মিয়া একটা অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে যে তোমরা এখানে যাও, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজের লোকজনকে বলা হচ্ছে যত বেশি সমাগম সম্ভব ওখানে করো। সমাগমের জন্য ওখানে সকাল থেকে গান বাজানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানুষকে আকর্ষণ করার জন্য অনেক কিছু হচ্ছে। যখন সবাইকে আকর্ষণ করানোর চেষ্টা চলছে, তখন আমাদের এনসিপির এই 3 জন শীর্ষ নেতা, যাদেরকে আমি মনে করি এই ঘোষণাটা আসলে তাদের জন্যই প্রয়োজন, তারাই এই ঘোষণার জন্য উদ্গ্রীব, তারা চলে গেল অবসর বিনোদনে। কেমন হলো? আর যদি আপনি অবসর বিনোদন করেন তাহলে মাত্র যে নামলেন 11:30টায়, চলে আসবেন 3:30টায়। খেয়াল করুন, মাত্র 4 ঘন্টার জন্য আপনি অবসর বিনোদন করতে গেলেন। 4 ঘন্টার অবসর বিনোদন হয় নাকি অন্য কিছু হয়? কি হয় ভাই? আপনি যদি বিনোদনই করতে যান, অবসর বিনোদন করতে ঘুরে আসতে যান, তাহলে তো আপনি কক্সবাজারে এত টাকা দিয়ে থাকবেন, এত দামি হোটেলে থাকবেন, একটা দুটো কিন্তু থাকবেন। এই হোটেলে সুইমিং পুল আছে, এখানে ঝাপাঝাপি করবেন, অনেক কিছু করবেন। কিন্তু আপনি গেলেন আর এলেন, এটা হলো যাই ঘুরে আসার মতো হলো? এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে ভাই? ঘটনা অন্য জায়গায়। সেটা কি সেটা আমরা জেনে যাবো, কোনো সমস্যা নাই। মানুষ বলে দেয়, সব জানাজানি হয়ে যায়, অথবা পরবর্তী সময় আপনাদের কর্মকাণ্ড দেখে মানুষ সন্দেহ করবে, সেটাও হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা আপনাদের জন্য মানানসই হয়নি কাজটা। এই সময় আপনার এই যাওয়াটা আপনাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা, আমি মনে করি, একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেবে। এটা আপনাদের জন্য, আপনাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করবে না, বরং একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। এটা বাংলাদেশ, মাথায় রাখবেন। বাংলাদেশের মানুষ অনেক ধর্মপ্রাণ, তারা ধর্মকে ভালোবাসে, ধর্মভীরু বলতে পারে। আপনারা যদি যাবেন, যদি অবসর বিনোদনী হয়, আমি যতটুকু জানি এই দায়িত্ব নেওয়ার পর, মানে নেতা হওয়ার পরে, সার্জিস সাহেবও বিয়ে করেছেন এবং হাসনাত সাহেবের বিয়ে করেছেন। তাদের বিয়ের বয়স 1 বছর এখন হয় নাই, এখন 1 বছর হয়নি। তাহলে আপনি ওয়াইফদের নিয়ে যেতেন। যদি আপনার অবসর বিনোদনী করতে হয়, যদি আপনি ঘুরে আসার জন্য হয়, তার মানে এটা ব্যক্তিগত সফর নয়, এটা একটা সাংগঠনিক সফর, এটা একটা মানে রাজনৈতিক সফর। তাহলে কার সঙ্গে গেছে রাজনীতি করতে 4 ঘন্টার জন্য? ভাই, এই সমস্ত মানুষের মনে অনুচ্চারিত প্রশ্ন, এই প্রশ্নগুলো উঠবে, এই প্রশ্নগুলো উঠবে, এর জবাব আপনাদেরকে দিতে হবে কিন্তু। এবং ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বললেন, মনে হলো যাই ঘুরে আসি, এই বক্তব্যে মানুষ বিশ্বাস করবে না। আর মানুষ কি বিশ্বাস করবে সেটাও আপনাদেরকে খুঁজে বের করতে হবে। প্রিয় দর্শক, আজকের দিনে আমরা অবশ্যই আমাদের আলাপের বিষয় হতে পারত যে ঘোষণাপত্র পাঠের বিষয়টা কি, কি ঘোষণাপত্র পাঠ করলেন। আজকে আলোচনার বিষয় হবে রাত 8:20 প্রধান উপদেষ্টা কি ভাষণ দেবেন, সেগুলো কী বলবেন, সেগুলো নিয়ে আমি আজকে রাতেই করবো। আজকে রাত্রে একটা কন্টেন্ট করবো রাত 10টায়। তার আগে এই ঘটনাটা আমাকে আসলে খুব পীড়িত করেছে। আমি আসলে হতাশ হয়েছি এই সমস্ত নেতাদের এই কাণ্ডজ্ঞানহীনতা দেখে। এরা যেন মনে হয় কি মাঝে মাঝে এরা বিতর্ককে ইনভাইট করে, খুবই আনফর্চুনেট।